জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আজ জুমার পরেই ভয়ঙ্কর খেলা শুরু করলো যুক্তরাষ্ট্র থেকে। সেনাবাহিনীর জন্য দিল কঠিন দুঃসংবাদের আভাস। ভেসে যেতে পারে সেনা প্রধান। সরকারের বিচার শুরু করার ঘোষণা দিল জাতিসংঘ। বিষয়টা একদিকে ছাত্রদের জন্য ভালো, পুলিশের যারা বিভিন্ন কর্মকর্তারা আছে বা আমাদের বিজিবি, র্যাব, সেনাবাহিনী যারাই আছেন তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ। বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ ও সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দুই মার্কিন সেনেটর। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করলো কিছুক্ষণ আগে। এর মাধ্যমে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছে সরকার, ছড়রাগুলির মতো এভাবেও বলা যায়, যেহেতু এখন প্রচুর ছড়রাগুলি দিয়ে মানুষকে আহত নিহত করছে। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের এই মুহূর্তে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই আপনাদের শুরুতে রিকোয়েস্ট করি, ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই সংবাদটির দিকে। দর্শক, এইমাত্র যে সংবাদটি এসেছে যা শুনলে আপনাদের চোখ রীতিমতো আকাশে উঠে যাবে। সেনাবাহিনীর জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ দিল পশ্চিমারা বা যুক্তরাষ্ট্র আমেরিকা, যেটাই বলেন সেখান থেকে। দর্শক, কি সেই দুঃসংবাদ শুনলে আপনারাও কেঁপে উঠবেন? তো কথা না বাড়িয়ে চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনগুলো দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনার মতামতটি দেখে যাবেন। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু করলো যুক্তরাষ্ট্র, কারণ কয়েকদিন যে হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দর্শক, কি জিজ্ঞাসাবাদ করবে? প্রধানমন্ত্রীকে আসলে এই বিচারের সম্মুখীন হয়েছেন কিনা আমরা দেখব। শুরুতেই দেখে আসি সেনা প্রধান সহ সেনাবাহিনীর টিম কত বড় বিপদে পড়তে যাচ্ছেন এবং কি অ্যাকশন শুরু করলো পশ্চিমারা। তো দর্শক, চলুন স্ক্রিনে। সেনাবাহিনী যারাই আছেন তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ফোকাস করে একটা স্যাংশন কিন্তু আমরা খায়া রয়েছি, তাই না? জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীকে যেন আর ঢুকানো না হয়, একটা বিদেশি ষড়যন্ত্র কিন্তু চলছে। এরই মাঝখানে আমাদের সারা বাংলাদেশে যা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কল্যাণে, জাতিসংঘের কল্যাণে সারা বিশ্ব কিন্তু দেখছে। আর সেখান থেকে মার্কিনীরা যখন কোনো রকম বক্তব্য দেয়, ভাববেন যে এটার একটা ইফেক্ট তৈরি হবে। দর্শক, মার্কিন সিনেটর বেন কার্ডিন এবং করি বুকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্রদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছেন। শুধুমাত্র মুখে মুখে কথা বলে নাই, একটা বিবৃতিও তারা দিয়েছেন। কার্ডিন মানে যে একজন যিনি সিনেটর, তিনি ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার সম্ভবত নিযুক্ত আছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে আপনার এটা প্রকাশ করেছে ফরেন রিলেশন কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধা সামরিক ইউনিটের কিছু নেতারা ইতিমধ্যেই মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি আছেন। এই অংশটা বোঝানো হয়েছে আমাদেরকে র্যাবকে। একটা স্যাংশন কিন্তু র্যাব, তাদের কিছু নেতা বা উচ্চ পর্যায়ের যারা আমরা জানি তারা স্যাংশন খেয়ে আছে। বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে বিবৃতিতে বলা হচ্ছে, সরকারি চাকরির সুযোগ এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির অসম কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। এই সময় আন্দোলনকারীদের উপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংস শক্তি প্রয়োগ করছে। আপনি শব্দগুলো বুঝছেন, এটা আমি বলতেছি না ভাই, মার্কিনের সিনেটর বলছে নৃশংস। আচ্ছা, এছাড়া শত শত বিক্ষোভকারীকে হত্যা, হাজার হাজার মানুষকে আহত এবং গ্রেপ্তার করা হয়েছে। আমেরিকার সংসদে বা সিনেটররা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে, শুড বি কনসার্ন। বিবৃতিতে আরো বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া এবং প্রতিবাদ করার অধিকার একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা বাংলাদেশি কর্তৃপক্ষকে অবিলম্বে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য, সেই সঙ্গে প্রতিবাদকারীদের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাই। ইভেন তারা আপনার শেষ অংশে ছাত্রছাত্রীদের পক্ষে সমর্থন জানিয়ে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন যারা তাদের মর্যাদা ও একটি সমৃদ্ধ ভবিষ্যতের দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই। যদি এটা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশকে পাঠানো স্পেসিফিক কোনো G2G মানে গভর্নমেন্ট কোনো লেটার না, বাট সেখানে থাকা প্রভাবশালী সিনেটররা যখন আলোচনা করেন তখন অবশ্যই বিষয়গুলো কনসার্নের ইস্যু আসে। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সরকারের সম্পর্কটা কিন্তু খুব বেশি যে দহরম মরম সেটা কিন্তু নয়। আমরা বিভিন্ন ইস্যুতে দেখি, আমরা অতীত দেখেছি নির্বাচনের আগ থেকে শুরু করে এই পর্যন্ত। আর বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে রেফারেন্সগুলো বা অ্যাক্টিভিটিসগুলো এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে আল জাজিরা, ডয়েচে ভেলে অথবা আপনি সিএনএনকে ধরেন, বিবিসিকে ধরেন, যারা এই রিপোর্টগুলো করছে সেখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ওই দৃশ্যগুলো দেখানো হয় যেগুলা তারা মানবাধিকার লঙ্ঘিত করেছে। এখন এগুলার জেরে যদি কোনো একটা সিদ্ধান্ত চলেই আসে ভাই, এই যে ধরেন
মিশনে গিয়া যারা সারা জীবন আছেন একটু ভালোই 2-4টা পয়সা কামানো যায় সেটা বন্ধ হয়ে যাবে। এছাড়া আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা হিউজ পরিমাণ ইকুইপমেন্ট বলেন, অর্থনৈতিকভাবে বলেন, অনেক ধরনের কিন্তু সাপোর্ট দিয়ে থাকে, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো ঘটনা করবে 2-1 জন, আর এটার পুরো ইফেক্ট পড়বে পুরো বাহিনীগুলোর উপরে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি গুলির দৃশ্য দেখেছি, অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তদন্ত করবে জাতিসংঘ। ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক, যিনি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। দর্শক খেয়াল করেন, সরাসরি গুলির দৃশ্য দেখেছি, অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তদন্ত করবে জাতিসংঘ, এই কথা বলছেন। তার মানে এই জাতিসংঘের কিন্তু তদন্তের দাবিটা এখন সামনে আসছে। সবাই বলছে যে সরকার এই পুরো দায়টা তৃতীয় কোনো শক্তি, জঙ্গি, জামাত, বিএনপি এইভাবে বলার চেষ্টা করছে, কিন্তু তারা যে সরাসরি গুলির নির্দেশ দিয়েছে এবং তার প্রেক্ষিতে যে পুলিশ সহ অন্যান্য সংস্থা যে গুলি করেছে তার অসংখ্য প্রমাণ আছে, ভিডিও আছে, কিন্তু কোনোভাবেই সরকার পুলিশ বা অন্য কোনো সংস্থার নাম আনছে না। বারবার বলছে, যেমন প্রধানমন্ত্রী আজকে বলছেন যে জঙ্গিরা, এই কোটা আন্দোলনের উপর ভর করে জঙ্গিরা ঢুকেছে, তারপরে বলছে যে জামাত শিবির, তারপরে বলছে তৃতীয় শক্তি, এক এক সময় এক এক রকম কথাবার্তা। তো বোঝাই যাচ্ছে যে আসলে এই হত্যার তদন্ত বিচার এটি সরকারের পক্ষে আসলে করা অসম্ভব। দেখেন আবু সাইদের যেই মৃত্যুর দৃশ্যটা সবাই দেখলো, কিন্তু গ্রেপ্তার হলো একজন কিশোর, যাকে আজকে বাধ্য হয়ে তড়িঘড়ি করে তাকে জামিন দিচ্ছে। 12 দিন ধরে সে জেল খাটলো। তো যাই হোক, সেটা আরেকটা রিপোর্ট। এখন যেটি আসছে জাতিসংঘের বিষয়ে, সেই খবরে বলা হচ্ছে, বাংলাদেশে কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনকে ঘিরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ বলেছে, যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তা করার চেষ্টা করবে জাতিসংঘ। যদি জাতিসংঘ নিজস্বভাবে তদন্ত করতে চায়, তাহলে সংস্থাটির লেজিসলেটিভ বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। সাংবাদিক মুশফিক ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে বুধবার এই কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এদিন ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন, আবারও বিবৃতি দিচ্ছেন। তাতে বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশে মানবিক সংকট চলমান, অর্থাৎ বাংলাদেশে মানবিক সংকট চলছে। ডুজারিক বলেন, আমি আপনাদের বলতে পারি, রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটি সবার জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলমান। ঘূর্ণিঝড় রেমাল সহ বেশ কিছু জরুরি অবস্থার শিকার মানুষদের অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা। মুশফিক জানতে চান, বাংলাদেশের বিভিন্ন অংশে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চলছে, সেখানে ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে, তাদের এই তদন্তে জাতিসংঘ কি কোনো সহায়তা দেবে? কারণ তাদের এই তদন্তের নিরপেক্ষতার ঘাটতি থাকে। এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আপনার প্রশ্নের ভিতরে বেশ কয়েকটা বিষয় আছে। যে কোনো সরকার যদি বিভিন্ন ইস্যুতে আমাদের সহায়তা চায়, তাহলে সবসময় তাদেরকে সহায়তা করতে আমরা প্রস্তুত এবং সেই তদন্ত আমরা সর্বোত্তম উপায় করি। স্বাধীন তদন্তের জন্য এসব বিষয়ে এই সংস্থার লেজিসলেটিভ বডির প্রয়োজন, অনুমোদন প্রয়োজন। এরপরই মুশফিক জানতে চান, আপনি গাজায় নিহত সাংবাদিকের বিষয়ে কথা বলেছেন। সম্প্রতি বাংলাদেশে 3 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কেউ জানেন না তাদেরকে কোথায় রাখা হয়েছে। সাইদ খান নামে আমার একজন সহকর্মী আছেন, তার মধ্যে কেউ জানেন না তিনি কোথায় আছেন। ডুজারিক বলেন, বাংলাদেশে সরকারের গুলির যে দৃশ্য আমরা দেখেছি তাতে নিন্দা জানাই। সরকারগুলো যেটা হোক, বাংলাদেশ বা অন্য যে কোনো স্থানের তাদের উচিত জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার সমুন্নত রাখা, সুরক্ষিত রাখা। সাংবাদিকরা যাতে অবাধে তাদের কাজ করতে পারে সেজন্য তাদের অধিকার সুরক্ষিত রাখা প্রয়োজন। দর্শক, এই হচ্ছে জবাব। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করলো কিছুক্ষণ আগে। 3-4 দিন আগে যখন এই আওয়াজটা তোলা হয়েছিল 14 দলীয় জোটের একটা মিটিং এ, তখন অনেকেই এটাকে এক ধরনের মনোযোগের ডাইভার্সন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছেন। ইদানিং আমরা সবকিছুই ওভাবেই দেখার চেষ্টা করি যে সরকার সবকিছুর কন্ট্রোলে আছে এবং সে তার ইচ্ছা মতো করছে। তখন এটা নিয়ে ভিডিও করেছিলাম এবং আমি প্রেডিক্ট করেছিলাম যে জামায়াত আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং সেটা এখন হলো। এর মাধ্যমে এক ঝিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছে সরকার, ছড়রাগুলির মতো এভাবে বলা যায়, যেহেতু এখন প্রচুর ছড়রাগুলি দিয়ে মানুষকে আহত নিহত করছে। তারা কি কি করতে চাইছে এবং সেটা তারা সফল হবে কিনা সেই আলোচনাটা করতে চাই। প্রথম কথাটা হচ্ছে, এই নিষিদ্ধ করার মাধ্যমে প্রাথমিকভাবে বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা যে আন্দোলন প্রাথমিকভাবে শুরু করেছিল, যেটা এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, কিন্তু প্রাথমিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে। আই রিপিট, শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে এবং একই সাথে জামায়াত শিবিরের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে একটা ফাঁদ পাতা হয়েছে, সেটাও সরকার কাজে লাগাতে চায় এবং ভবিষ্যতে আরো অনেক দলকে এর আওতায় নিয়ে আসবে এই নিষিদ্ধের আওতায়, সে সময় তারা পথ খোলা রাখতে চায়। একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি। কেন বলছি শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে? মানে বাংলাদেশের ইতিহাসে বা এই পাকিস্তান সহ এই পুরো ইতিহাসে 3 দিনে 4 দিনে অফিসিয়ালি 250-র বেশি মানুষ, অফিসিয়ালি আমাদের গুণা আছে, সংখ্যাটা অন্তত 1000 আমরা ধারণা করি,
250 যদি সেই সংখ্যার আশপাশে 3-4 দিনে মানুষ মারা যায়নি, নিজ দেশের নাগরিকের উপরে নির্বিচারে গুলি করার জন্য পুলিশ বিজিবি লেলিয়ে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, মারা গেছে। এখন জামায়াত শিবির নিষিদ্ধের মাধ্যমে সরকার এটা বলতে চায় এই আন্দোলন আসলে জামায়াত শিবিরের ছিল। দীর্ঘদিন থেকে এটা বলার চেষ্টা করা হয়েছে, আমাদের সামনে সেই আলাপ আনা হয়েছে, তৃতীয় পক্ষ মানে দাবি আদায়ের পর থেকে মানে রাস্তায় নাকি আর শিক্ষার্থী ছিল না। সরকারের প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছেন, এমনকি আপিল বিভাগের রায় হওয়ার আগেই নাকি আর রাস্তায় শিক্ষার্থী ছিল না। সরকারের ভাষায় জামায়াত শিবির আর তাদের নিযুক্ত টোকাই। তো এই যদি হয়ে থাকে, তার মানে এই যে এত মানুষ নেমে আসলো, এত শিক্ষার্থী নেমে আসলো, যা বুকে রক্ত দিল, আহত হলো, চোখ হারালো, এখনো নির্যাতনের মুখে আছে, তাদেরকে তীব্রভাবে অপমান করা হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের আন্দোলনকারীরা এই ব্যাপারটা ধরতে পারছেন। এই কৃতিত্ব এই দেশের নাগরিকদের। এই দেশের নাগরিক হিসাবে জামায়াত শিবিরের কেউ যদি এই আন্দোলনে থেকে থাকেন, তারা থাকতে পারেন, তারা ভ্যালিড নাগরিক। তার সাথে মতাদর্শগত ভিন্নতা আপনার আমার থাকতে পারে, আমারই আছে, আমি বহুবার বলেছি, কিন্তু তার আন্দোলন করার, এই আন্দোলনে অংশ নেওয়ার অধিকার আছে। ছাত্র শিবির তো ছাত্র, ওরও তো কোটার প্রশ্নে আলাপ থাকতে পারে, ওর তো কোটার প্রশ্নে বক্তব্য থাকতে পারে, সো ওভাবে থাকতে পারে। কিন্তু এই আন্দোলন ওদের ছিল, এই অপমানটা করা হয়েছে। নাম্বার 2, আমি বলছি একটা ফাঁদ পাতা হচ্ছে। ফাঁদটা হচ্ছে এরকম যে এই নিষিদ্ধ করার পর জামায়াত শিবির তারা তাদের এইটার প্রতিবাদে সহিংস হয়ে উঠবে। তারা এই মুহূর্তেই চায় সরকার সহিংস হয়ে উঠবে। সহিংস হয়ে উঠলে তাদেরকে যেমন ক্র্যাকডাউন করবে, তার সাথে এই যে এক্সিস্টিং মাঠের আন্দোলন আছে, তখন এটাকে মিলিয়ে দেওয়াটা সহজ হবে যে এই যে দেখেন এই পুরোটা আসলে জামায়াত শিবিরের আন্দোলন, আগেও তাই ছিল। ফলে জামায়াত শিবির মাঠে নেমে যাবে, সহিংসতা শুরু করবে। সরকার চাইছে, সরকার সেই প্রভোগ করছে, এই ফাঁদ পেতেছে, এবং তখন ক্র্যাকডাউন করবে। আমি বিশ্বাস করি এই ন্যূনতম বুদ্ধিটুকুও জামায়াত শিবির যারা করতেন, তাদের দল আজকে অফিসিয়ালি নেই। আমরা জানি যে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে এটা তার নির্বাহী আদেশে করেছে, সন্ত্রাস দমন আইনের একটা ধারা 18-1 সেটা দিয়ে করা যায়। আমরা বহুদিন বলছি জামায়াত শিবিরকে দিয়ে খেলা হয়েছে, এই কাজটা তারা আগে করতে পারতো। বারবার কোর্টের কথা বলেছে, মিথ্যাচার করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকে, আমি আমার আগের ভিডিওটাতে দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, সেটা করলে অফিসিয়ালি যেহেতু জামাত নেই, তাদেরকে এই উস্কানিটা দেয়া হচ্ছে। আমি বিশ্বাস করি এই পরিস্থিতিতে অন্তত যখন দেশ একটা গণ অভ্যুত্থানের মধ্যে ঢুকে গেছে, গণ আন্দোলনের মধ্যে ঢুকে গেছে, সেখানে নিজেরা তাদের এই দুঃখ ক্ষোভকে সামাল দিয়ে তারা সহিংস হয়ে উঠবেন না। তারা সেই প্রতিবাদে, আর অন্তত সেই অর্থে প্রতিবাদেও নামবেন বলে আমি মনে করি না। এই ম্যাচুরিটিটা জামায়াত শিবির দেখাবে বলে আমি মোটামুটি নিশ্চিত, কারণ এর একটা হিস্ট্রি আছে। তাদের মতো একই ধরনের একটা রাজনৈতিক দল, সংগঠন মুসলিম ব্রাদারহুড, মিশরে নিষিদ্ধ থাকার পরও কি হয়েছিল আমরা জানি, তারা তাদের কাজ করে টিকে থাকতে পেরেছে খুব ভালোভাবেই। জামায়াত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে এবার জামায়াত শিবির ট্যাগ দিয়ে দিয়ে বহু মানুষকে হয়রানি করা হবে। এতদিন পর্যন্ত ট্যাগ দিয়ে আপনি স্টিগমাটাইজ করেছেন, তার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন, তাকে সোশ্যালি এক ধরনের হ্যারাস করার চেষ্টা করেছেন। যদি এসব ট্যাগিং ইদানিং খাটায় না মানুষ, তারপর আপনি এই চেষ্টাটা করেছেন। এবার কিন্তু তাদেরকে ফৌজদারি ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে পারেন, কারণ এতদিন পর্যন্ত জামায়াত শিবিরের বিরুদ্ধে যখন কোন রকমের অ্যাকশন, ডিটেনশন এসব হয়েছে, তাতে তার আসলে অধিকার হরণ করা হচ্ছিল, মানে এটা নিশ্চিতভাবে। কারণ জামায়াত তার নিবন্ধন ছিল না, কিন্তু সে নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না। এখন যেহেতু সে নিষিদ্ধ রাজনৈতিক দল এবং সন্ত্রাসের অভিযোগে তাকে নিষিদ্ধ করা হচ্ছে, এখন এই ট্যাগ কাউকে দিয়ে তার বিরুদ্ধে জাস্ট এই দলের সাথে আছে এটা দিয়ে সে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে। আমাদের নাগরিকদের এই সময় একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে সেটা বহু মানুষ যারা জামাত শিবির করে না তাদেরকেও এটার আওতায় এনে দেওয়া হবে, তা তো আছেই, কিন্তু যারা জেনুইনলি জামাত শিবিরের নেতা কর্মী, তাদের বিরুদ্ধে যে কোনো মানবাধিকার লঙ্ঘনমূলক পদক্ষেপ এই সরকার যখন নেবে, সেটার বিরুদ্ধে আমরা যেন সোচ্চার থাকি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমার সাথে দ্বিমত থাকা রাজনৈতিক বা অন্য কোনো ক্ষেত্রে মানুষেরও ন্যায় বিচার বা ইনসাফ পাওয়ার অধিকার থাকে। সো আমরা ওই জায়গাটাও কিন্তু শোরগোল করব তাদের উপরে যে কোনো রকম অন্যায় অবিচার যদি হয়। সরকার আরেকটা চেষ্টা করবে আর কোনো দল বা সংগঠনকে এটার আওতায় এনে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা। কেউ কেউ মনে করছেন বিএনপি কে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি কে শর্ট এবং মিড টার্মে এমন কিছু করার কোনো পরিকল্পনা নেই। বিএনপি কে নিষিদ্ধ করার চাইতে বরং বাকশাল গঠন করার মতো একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই সরকারের জন্য বেটার। বিএনপি কে করবেন, এই জন্য আমরা খেয়াল করব সাম্প্রতিক সময়ে যখন প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরাও এই আলাপ করেছে, তখন জামাতকে টার্গেট করে সন্ত্রাসী জঙ্গি বলেছে। বিএনপির সাথে আছে, কিন্তু বিএনপির সাথে এই টার্মটা ব্যবহার করে নাই। কিন্তু একটা পথ খোলা থাকলো, আর যে কোনো ভাবে আপনি যদি ইনভলভ করে ফেলতে পারেন যে এই ধরনের সন্ত্রাস বা তাদের ভাষায় নৈরাজ্যের সাথে জড়িত আছে, তাদেরকে আপনি নিষেধ করার পথ খুলে ফেলতে পারলেন। এই সুবিধাগুলো আপনি পেতে চাইবেন। আর মনে করা হচ্ছে, তারা ভাবছেন যেটার মাধ্যমে সমাজে একটা অংশকে তারা তাদের কনফিডেন্সে আনতে পারবেন। কারণ আমরা দেখি যে গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে বেশ মানে একটা গণ আন্দোলনে যা হয় ফ্রম রাইট টু লেফট সবাই একত্র হয়। তারা ভাবতে পারেন হয়তো
যে লেফট লেনিং মানুষজন যারা অন্তত জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে একটা কারে ছিলেন তারা সন্তুষ্ট হবে এবং সরকারের প্রতি আবার তাদের দরদ উঠলে উঠবে। না, বাংলাদেশ এই পর্যায়টা পুরোপুরি পার হয়ে চলে এসছে। এখন মানুষ জেনুইনলি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অথবা এই সরকার পড়ে যাবে এই বোধ তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে। ফলে যেটা হয়, ডুবন্ত জাহাজ থেকে অনেকেই লাফিয়ে পড়ে, ইঁদুরদের কথা বলা হয়, ইঁদুররা লাফিয়ে পড়ছে, যে কোনো কারণেই হোক এই পতন তারা দেখতে পাচ্ছে। এখন আর এইসব টুকিটাকি খেলা টেলা দিয়ে লাভ নেই। সরকার কি পাজল হয়ে গেছেন, অথবা সরকার কি তার নিজের লোকদের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? অথবা যদি অন্যভাবে বলি, যারা এতদিন সরকারের সুবিধার ভোগী ছিল তারা কি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, অথবা একটু অস্থির হয়ে উঠেছে? এই ধরনের কথাগুলো আমার মনে এ কারণে মনে হলো যে একটা ঘটনা আমি বলি, যে বুধবার গতকালকে ওবায়দুল কাদের সাহেব একটা মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বঙ্গবন্ধু এভিনিউতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে ওনার মত বিনিময়টা ছিল ছাত্রলীগের যারা পুরনো নেতা, আগের নেতা যারা ছিল তাদের সঙ্গে মত বিনিময়, যে এখন কি করণীয়, কি করা উচিত, তাদের কাছ থেকে মতামত নেওয়া এবং সেই অনুযায়ী কিছু একটা করা। কিন্তু সেই মত বিনিময় অনুষ্ঠানের দুটো ঘটনা খুবই আলোচিত হয়েছে এবং বলা যায় মত বিনিময়ের পুরো অনুষ্ঠানটাই পণ্ড হয়ে গেছে। দেখুন, আওয়ামী লীগের একটা দুঃসময় যাচ্ছে এখন আমি বলবো, কারণ তারা এলোমেলো আচরণ করছে, সরকারও একটু চাপের মধ্যে আছে। এই সময় আওয়ামী লীগের যারা লোক, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, তাদের কাছ থেকে আওয়ামী লীগ অন্তত পক্ষে কি আশা করে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব মানে কি আশা করে? তারা তো আশা করে যে এরা একটা বুদ্ধি দিবে, ঠান্ডা মাথায় আলোচনা হবে, আলোচনা হওয়ার পর কি করণীয় সেটা সবার মতামতকে মাথায় নিয়ে, বিবেচনায় নিয়ে তারা একটা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু ওখানে হলোটা কি? ওখানে আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা সাবেক নেতা ছিলেন তারা এসেছেন, বসেছেন, কিন্তু বসার পর তাদের কাছ থেকে কোনো মতামত চাওয়া হলো না, জিজ্ঞাসা করা হলো না যে তারা কি ভাবছেন। ওখানে আমাদের ওবায়দুল কাদের সাহেব যে উনি ওনার বক্তব্য শুরু করলেন অনেকটা প্রেস ব্রিফিং টাইপের। তো প্রেস ব্রিফিং তাদেরকে কেন করতে হবে, অথবা তাদেরকে কেন নির্দেশনাটা তো এভাবে ডেকে এনে দিতে হবে কেন, আর অনুষ্ঠানের নামটাই বা মত বিনিময় রাখতে হবে কেন? এবং তারা ছাত্রলীগের লিডার ছিলেন এক সময়, সভাপতি তাদের যে স্বাভাবিক যে চরিত্র, যে চারিত্রিক বৈশিষ্ট্য, তারা সেখান থেকে বেরোতে পারেন নাই। তারা তখন আর ওবায়দুল কাদেরকে সেরকম গুরুত্ব দেন, ভুয়া করে পুরো অনুষ্ঠানটাই পণ্ড হয়ে গেছে। এবং ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে তাদের আলোচনা আসলে নেট রেজাল্ট হলো একটা বড় অশ্বডিম্ব, ওখান থেকে তেমন কিছু আসেনি। ওবায়দুল কাদের সাহেব ওনার মতো করে উনি বাণী দিয়ে গেছেন, যে বাণী উনি সবসময় দেন এবং যার প্রায় কোনো অর্থ থাকে না। চোখ সেটাও ব্যাপার না। তো এই বিষয়টা নিয়ে একটা জিনিস স্পষ্ট, যে যারা নাকি ছাত্রলীগের সাবেক নেতা, মাথায় রাখবেন ছাত্রলীগের সাবেক নেতা, এটা কিন্তু এই সরকারের আমলে একটা বড় পরিচয়। এই পরিচয়টা ব্যবহার করে অনেক ছাত্রলীগের সাবেক নেতা অনেক বড় বড় কাজ বাগিয়ে নেন। কাজে তারা সবাই এই সরকারের সুবিধাভোগী, এটা আপনি ভেবে নিতেই পারেন। তো তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে কিছু একটা কথা, এমনও তো হতে পারে ওবায়দুল কাদের হয়তো প্রধানমন্ত্রীর বক্তব্য তাদেরকে শোনাতে গিয়েছিলেন, কিন্তু সেটা ওনারা শুনতেই রাজি না, ওনারা নিজেরা কিছু বলতে চান। সেটা কি, সেই বক্তব্যটা কিন্তু প্রকাশিত হতে পারেনি, কারণ তাদের মতামত নেওয়া হয়নি। এখানে দ্বিতীয় যে ঘটনাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেটা হলো ওবায়দুল কাদের সাহেবের পাশে সেই মঞ্চে ছিলেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। এখন এই ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব উনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, তেমন কিছু টলেননি, কিন্তু ওনাকে কিন্তু সে বলার সুযোগও দেওয়া হয়নি। সুযোগ দেওয়া হয়নি কেন? বরঞ্চ উনি এখানে বসার সঙ্গে সঙ্গে এই ছাত্র নেতারা নানাভাবে হট্টগোল শুরু করে দেন। হট্টগোলটা কেন? তারা বলেন যে উনি এখানে কেন, ওনার ছেলে তো ফেসবুকে সরকারের বিরোধী বক্তব্য লেখে, উনি এখানে থাকবেন কেন? এখন প্রশ্ন হচ্ছে, ওনার ছেলে সে কি সরকার বিরোধী বক্তব্যটা লিখেছে? এটা কিন্তু আরেকটা বিষয় যে দেখা দরকার, যে তার ছেলে আসলে কি লিখেছে এবং তার ছেলেটা কে। তার ছেলের নাম হলো রেজওয়ান শাহরিয়ার সুমিত। এই ভদ্রলোক ফিল্ম নিয়ে, আমি ওনার ফেসবুকে গিয়েছি এবং ফেসবুক দেখেছি, উনি ফিল্ম নিয়ে বেশ লেখালেখি করেন এবং ফিল্ম মানে নানা ধরনের বিশ্বের মানে যত ভালো ভালো মুভি আছে তার উপর ওনার পড়াশোনা আছে। উনি নিজেও এ নিয়ে লেখাপড়া করেছেন, যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করেছেন বলে মনে হলো আমার কাছে। তো এই ভদ্রলোক একটা পোস্ট দিয়েছেন। উনি কি পোস্ট দিয়েছিলেন এটা কেন ওনার পোস্টে তার পিতাকে কথা শুনতে হলো? তবে আমি পার্সোনালি মনে করি যে একজন প্রাপ্তবয়স্ক লোক, তার কর্মকাণ্ডের জন্য আপনি তাকেই প্রশ্ন করতে পারেন, তার পিতাকেও করতে পারেন না, তার পুত্রকেও করতে পারেন না, তার পরিবারের সদস্যদের করতে পারেন না। কারণ তারা সবাই পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়ে কি হয় যে তুমি বাবা এই পোস্ট দাও, তা তো আর হয় না। সে যে প্রাপ্তবয়স্ক লোক, সে তার মতো তার স্বাধীন চিন্তা সে প্রকাশ করতেই পারে। কিন্তু ছাত্রলীগের নেতাদের সেটা সহ্য হয়নি এবং তারা খেপে গিয়েছেন রাজ্জাক সাহেবের উপর। এখন আমার প্রশ্ন হলো, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি হবে, আপনারা কি বলতে চান এ বিষয়ে অবশ্যই আমাদের কমেন্টে এখনই জানিয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।